সম্মানিত দর্শক মণ্ডলী, এসএফ টিভির নিয়মিত আয়োজন জনগণের জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের যিনি অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আপনারা সকলেই তাকে চিনেন এবং তার সম্পর্কে জানেন। ত্রয়োদশ নির্বাচনের জাতীয় যে নির্বাচন, সেই নির্বাচনের চুয়াডাঙ্গার 1 আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, ওনার সাথে আজকে আমাদের কথা হবে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন হবে। উনি আমাদের প্রশ্নের উত্তর দিবেন এবং সেই সাথে মেসেজ দেবেন চুয়াডাঙ্গা জেলার 1 আসনের সাধারণ ভোটারদের প্রতি। তো রাসেল ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আজকে এসএফ টিভির স্টুডিওতে আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, যেহেতু এটা আমাদের একটি নিয়মিত অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে এত ব্যস্ততার মাঝেও যে সময় দিয়েছেন, সেজন্য আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ। রাসেল ভাই, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, যেহেতু ত্রয়োদশ যে জাতীয় নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি, এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলামের আপনি একজন মনোনীত পদপ্রার্থী, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আপনি নির্বাচনের মাঠে কাজ করে যাচ্ছেন। তো আপনার কাছে যে প্রশ্নটা আমার, সেটা হলো, লোকমুখে চাউর আছে এবং সাধারণ ভোটারদের ভিতরেও এই জিনিসটা আমরা শুনতে পাচ্ছি। সেটা হচ্ছে যে আপনি যেখান থেকে বেড়ে উঠেছেন, অর্থাৎ সতেরোপাড়ায় যে গ্রামে আপনি বসবাস করেন, অর্থাৎ সেখানে আপনি যার ঘরে জন্ম নিয়েছেন, অর্থাৎ আপনার বাবা আওয়ামী লীগের একজন নেতা ছিলেন বা আওয়ামী লীগের মতাদর্শের একজন রাজনীতি করতেন। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ ঘরানার ঘর থেকে আপনি কিভাবে আসলে জামাত ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত হলেন? জি ধন্যবাদ আপনাকে, পাশাপাশি এসএফ টিভির সকল দর্শকবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ। পাশাপাশি বিশেষ করে চুয়াডাঙ্গা 1 আসনের ভিতরে যে সমস্ত দর্শকবৃন্দ আছেন, চুয়াডাঙ্গা 1 আসনবাসীকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আপনি যেটা বলেছেন, আমি আসলে আমার প্রাথমিক বিদ্যালয়ে আমার নিজের গ্রামে পড়ালেখা করেছি। এরপরে আমার মাধ্যমিক বিদ্যালয় হয়েছে পার্শ্ববর্তী বেলগাছি, যেখানে আমার মামার বাড়ি। এরপর আলমডাঙ্গা কলেজ থেকে আমি মূলত ইন্টারমিডিয়েট শুরু করি এবং সেখান থেকেই মূলত আমার ছাত্র শিবিরের সাথে সম্পর্ক। এর পূর্বে কখনো কোথাও কোনো রাজনৈতিক মতাদর্শের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। ইভেন আপনি যেটা বলেছেন আমার বাবার কথা, আমি জানি যে আমার বাবা বা আমাদের পরিবার একটি সময়, আমার চাচা একটা সময় জাসদের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, বাবাও তার সাথে সম্পৃক্ত পাশাপাশি ছিল। আমাদের গ্রামের রাজনীতির কারণে উনি মেম্বার ছিলেন একটি সময়, কোনো দলের থেকে না, এমনি সাধারণ মানুষের হিসেবে। গ্রামের বিভিন্ন ঝামেলার কারণেই একটা পর্যায়ে গিয়ে জেনেছি আর কি যে উনি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যান এবং সেটার পর থেকে উনি একটি মতাদর্শের সাথে সম্পৃক্ত ছিলেন, কিন্তু সেই মতাদর্শ বিষয়টা কখনো আমাকে চাপ অনুভব করায় নাই এবং আমি কখনো সেটাকে ফলো করি নাই। এবং আমার পড়ালেখার বিষয়টা নিয়েই আমি বেশি কনসার্ন ছিলাম, আমার আদর্শের ব্যাপার নিয়ে আমি বেশি কনসার্ন ছিলাম। পরিবার থেকেও এই ব্যাপারে খুব বেশি আমাকে কিছু বলা হয় নাই, কারণ তাদের চাওয়া ছিল যে আমি পড়ালেখাটা ঠিক মতো করছি কিনা। তো সেই জায়গা থেকে আমার লেখাপড়াটা সঠিকভাবেই চলেছে এবং তাদের কাঙ্ক্ষিত মানেই চলেছে। তো যার কারণে এ ব্যাপারে কখনো কোনো বিষয় আমার প্রতি আসে নাই। তো এটা মানে আমার বাবার রাজনীতি, তার কাছে সেটা, আমরা যেহেতু সবাই মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে স্বাধীন করে পাঠিয়েছেন, আমাদের আমাদের নিজস্ব চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটানোর সুযোগ রয়েছে, বাংলাদেশের কনস্টিটিউশনও সেটাকে সাপোর্ট করে। তো সেটার আলোকে বাবার রাজনীতি, বাবার মতাদর্শ বাবার কাছে, আমার মতাদর্শ আমার কাছে। বাংলাদেশেও এর অনেক উদাহরণ রয়েছে, ইসলামের অনেক উদাহরণ রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক আগে থেকেই উনি আমার জানা মতে রাজনৈতিক সম্পৃক্ততা বা মানে সক্রিয়তা ওনার নাই, এইভাবেই আছেন, জাস্ট আগে ছিলেন সেরকম অবস্থায়। তো এরপরেও আপনাকে যে কথাটা না বললেই নয়, 2009 সালে যখন এই মানে বিগত আওয়ামী সরকার যখন ক্ষমতায় আসে, 9 সালে প্রথম সারা বাংলাদেশের মধ্যে মনে হয় 2য় মামলা হয়েছিল আলমডাঙ্গাতে। এবং সেই মামলায় আমরা দলীয়ভাবে, আমি তখন ছাত্র শিবির করতাম, আমি তখন ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিলাম। তো সেখানে কিন্তু আমি মামলায় আসামি হই এবং 1 নম্বর আসামি হই। তো মানে সেই পরে আমি প্রায় 54 দিন জেল খেটেছি এবং সেটা বলে যে চুয়াডাঙ্গা জেলার প্রথম রাজনৈতিক মামলা।
বিশেষ ক্ষমতা আইনের মামলা। তখন তো আওয়ামী লীগ ক্ষমতায়, তো সেই ক্ষেত্রেই আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তারা করেছেন তাদের বিষয়। আমি আমার মতাদর্শের কারণে থাকার কারণে আমার স্ট্যান্ডে আমি ছিলাম। তো এই মানে আমার বাবা বা আমার পরিবার এই সাপোর্ট বা রাজনীতিকে আমার প্রতি কখনো আসে নাই। এরপরেও 2018 সালে আমি কারাগারে গিয়েছি, 2021 সালে নতুন মামলায় সম্পৃক্ত হয়েছি, সবকিছু হয়েছে। আমি আমার রাজনীতি নিয়েই আছি এবং এটা নিয়ে আমার কখনো কোনো ভিন্নতা বা পারিবারিকভাবে কোনো প্রেশার বা কোনো কিছু আমার কাছে আসেও নাই, এখনো নাই। এই তো আছি। যেহেতু আওয়ামী লীগের নেতা ছিলেন, তখন আপনার বিরুদ্ধে মামলা হচ্ছে, সেক্ষেত্রে তখন আপনার বাবার ভূমিকা কি ছিল? না, আমার কোনো ওই রকমের কোনো দলীয় কোনো প্রভাব সেখানে বিস্তার হয় নাই বা ভূমিকাও ছিল না। আইনগতভাবে যেটা করার আইনগতভাবে আমার দলীয়ভাবে সেটা করা হয়েছে। তো যেহেতু আপনি আগামী ত্রয়োদশ যে জাতীয় নির্বাচনে নির্বাচনের একজন এমপি পদপ্রার্থী, সেক্ষেত্রে বর্তমানে আপনার বাবা কি আগের মতাদর্শে আছেন, নাকি আপনাদের দলের কর্মকাণ্ড বা আদর্শের উপর ভিত্তি করে ওনার কি মতের চেঞ্জ করেছেন কিনা? না, আমার জানা মতে উনি বেশ অনেক আগে থেকেই রাজনৈতিক সক্রিয়তা ওনার নাই। উনি নিরিবিলি থাকেন, বাড়িতে থাকেন, বয়সও হয়ে গেছেন ওনার, যার কারণে উনি রাজনৈতিক সচেতন মানে ওইভাবে সম্পৃক্ততা নাই। এখন আমি নির্বাচনে এসেছি, আমাকে যেমন উনি কখনো ওরকম দলের ব্যাপারে বলার মতো সেরকম ছিল না। আমিও আমার বাবাকে সঠিক পথে, সুন্দর পথে থাকার জন্য সবসময় আহ্বান করে এসেছি। তো এখন উনি আসবেন কি আসবেন না বা এটা একান্তই ওনার ব্যক্তিগত ম্যাটার। আমি মনে করি এটার ব্যাপারে আমার পক্ষ থেকে ওনার প্রতি কোনো প্রেশার নেই, কারণ আমি মনে করি যে এটা আমার ভালোর পথে আমি তাকে আহ্বান করেছি, সুন্দরের পথে আহ্বান করেছি। এটা এ পর্যন্তই আমার ডিউটি। তাহলে এখন কি মনে হচ্ছে যে উনি আপনার কথা শুনেছেন? আমি বেশ কিছুদিন আগে থেকে এটা বলা বা অনেক আগে থেকেই এটা বলার কারণে প্রায় বছর 4-5 হবে এরকমের পর থেকে উনি রাজনৈতিক সম্পৃক্ততা ওনার নেই। লোকালি যেভাবে মানুষের সাথে মেশা উঠা বসা সেগুলোই উনি অব্যাহত রেখেছেন। এখনো মানুষের সাথে সম্পর্ক আছে, চলে ফেরে সাধারণ মানুষ হিসাবে এভাবে আছেন আর কি। বাংলাদেশ জামাত ইসলামীকে সাধারণত জনগণ এবং সাধারণ মানুষ কিন্তু জানে যে এটা একটি ইসলামী দল। তো সেখানে আপনি জানেন কিছুদিন আগে দেশে কিন্তু একটি আলোড়ন সৃষ্টি হয়েছে, এই অবধি পর্যন্ত এখনো আলোচনা সমালোচনার ঝড় চলছেই। সেটা হলো খুলনাতে যে কৃষ্ণনন্দী বাবু, অর্থাৎ কৃষ্ণনন্দী বাবুকে যে আপনারা মনোনয়ন দিয়েছেন, সেক্ষেত্রে সাধারণ মানুষের প্রশ্ন যে একটা ইসলামী দল, সেক্ষেত্রে একজন হিন্দু মানুষকে অর্থাৎ সংখ্যালঘুকে কেন হচ্ছে যে সেখানে মনোনয়ন দেওয়া হলো, এ ব্যাপারে আপনাদের মন্তব্য কি? দেখেন, আমাদের বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রে বাংলাদেশ জামাত ইসলামী যেমন ইসলামী মতাদর্শের একটি সংগঠন, পাশাপাশি একটি মানুষের কল্যাণমুখী একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য, সবাইকে নিয়েই দেশকে গঠন করার জন্য তার কার্যক্রম পরিচালনা করে থাকেন। আমরা যে ম্যান হিসেবে, যে হিউম্যান হিসেবে আমরা সকল মানুষের কল্যাণকামী হিসেবে কাজ করি, এবং সেটা আমাদের মধ্যে শুধু নয়, এটা ইসলামেরও চর্চা। এটা যে ইসলামের যদি আপনি ইতিহাস দেখেন, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যে মদিনার সনদের কথা বিভিন্ন জায়গায় শুনি বলি, সেখানে দেখবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর রাষ্ট্রকে পরিচালনা করার জন্য সকল গোত্রের মানুষকে নিয়ে, সে ইহুদি, খ্রিস্টান, এরকম সকল গোত্রের মানুষকে নিয়ে কিন্তু একটা রাষ্ট্র গঠন করেছিলেন, সোসাইটি গড়ে তুলেছিলেন। সেখানে যে যার গোত্রের আছে সে তাকে প্রতিনিধিত্ব করেছেন। তো আমাদের বাংলাদেশে প্রায় 7%-8% মানুষ আছেন যারা ভিন্ন ধর্মাবলম্বী বা সনাতন ধর্মের সাথে বা অন্যান্য ধর্মের সাথে সম্পৃক্ত। তো এই বৃহৎ সংখ্যক একটা মানুষ, এই মানুষদেরকে রিপ্রেজেন্ট করার জন্য আপনি যদি তাদেরকে আপনার জায়গায় লিড করাতে না পারেন, তাহলে কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী বঞ্চিত থেকে যায়। তাদের কালচার, তাদের চলাফেরা, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, এগুলো সকল ক্ষেত্রেই আপনাকে ডিল করার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের জামানায় যে খলিফাগণ ছিলেন, ইসলামী হুকুমাতের বা ইসলামী আদর্শে ছিলেন, তাদের ইতিহাসও যদি আপনি দেখবেন, সেখানে আবিসিনিয়া, তারপরে বিভিন্ন রাষ্ট্রগুলো যেখানে ভিন্ন ধর্মাবলম্বী ছিলেন, যারা ইসলামের জন্য থ্রেট হয় নাই, এর সাথে একমত পোষণ করেছিলেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রতি, তাদেরকে কিন্তু সেখানে দায়িত্বে রেখেই কিন্তু ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়েছে। সেটা আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুর
মানে খিলাফত আমলে, ওসমান রাদিয়াল্লাহু তাআলার খিলাফত আমলে, এগুলো যদি ইতিহাস পর্যালোচনা করেন দেখতে পাবেন। আর বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্রে এটা স্পষ্টভাবে উল্লেখ আছে যে বাংলাদেশ জামাত ইসলামীর রাজনৈতিক যে কর্মকাণ্ড, রাজনৈতিক যে সংস্কার চাই, বাংলাদেশ জামাত ইসলামী অর্থনৈতিক যে সংস্কার চাই, সাংস্কৃতিক যে সংস্কার চাই, এর সাথে যদি কোনো ভিন্ন ধর্মাবলম্বী এর সাথে একমত পোষণ করেন তাহলে তিনি জামাত ইসলামীর কর্মী হতে পারবেন অথবা সহযোগী সমর্থক হতে পারবেন। সেই দৃষ্টিকোণ থেকেই বাংলাদেশ জামাত ইসলামী একটি বিরাট জনগোষ্ঠীকে নেতৃত্ব দেওয়ার জন্যই মূলত এবং যেখানে থেকে ক্যাডেট করেছেন সেখানে প্রায় 45% বা 50% অ্যারাউন্ড এখানে ভিন্ন ধর্মাবলম্বী মানুষ রয়েছেন। তো তাদের কথাগুলো বুঝতে পারা, তাদের সমস্যা সুবিধা অসুবিধাগুলো জানতে পারার জন্যই মূলত সেখান থেকে জামাত ইসলামী এটা করেছেন। এবং সর্বশেষ আপনি দেখবেন যে ইসলাম ইউনিভার্সিটিগুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ছাত্র শিবির যে প্যানেলগুলো দিয়েছে, সেখানে দেখবেন সকল মানুষকে সেখানে কোঅপারেট করা হয়েছে, সকল ধর্মের সকল মতের মানুষকে নিয়ে আসা হয়েছে, যাতে সকল শ্রেণী পেশার মানুষকে তাদের সমস্যাগুলো বোঝার জন্য এবং রিপ্রেজেন্ট করার জন্য প্রতিনিধি থাকে। আমরা তো সবাইকে নিয়ে বাংলাদেশকে গড়তে চাই। তো সেই হিসাবেই মূলত কৃষ্ণ নন্দীকে এখানে জামাত ইসলামী থেকে মনোনীত করেছেন। এবং নারীদের ক্ষেত্রেও আমরা যেহেতু সংসদে বা বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করার জন্য তাদেরকে নেতৃত্ব দিয়ে থাকি, জামাতের মধ্যেও সেটা আছে। বেশ বড় সংখ্যক আমাদের ভিতরে মহিলা অঙ্গনে কাজ করার জন্য বিরাট বড় উইং কাজ করে আমাদের সাথে। এই কারণে এই জায়গা থেকে সবাইকে নিয়ে চলার জন্য একটা সুন্দর বাংলাদেশ নারী কর্মী যারা আছেন ওরা অত্যন্ত পরিশ্রমী এবং খুব কংক্রিট এবং তাদের কর্মকাণ্ড প্রমাণ আমরা পেয়েছি। তো তার ধারাবাহিকতায় আপনার যে আসন চুয়াডাঙ্গা জেলার যে এক আসন, এক আসনেও কিন্তু অনেক হিন্দু ভোটার আছেন, সেক্ষেত্রে কি তাদের সাড়া পাচ্ছেন? আমরা তো সাড়া তো এমনিতেই পাচ্ছি, এই কারণেই যে আমাদের যারা ভিন্ন ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা আছেন তারা তো আমাদের এই সোহেলেরই মানুষ, তারা এই সমাজেরই মানুষ, আমরাও এখানকার মানুষ। আমাদের প্রতিবেশী হিন্দু ধর্মাবলম্বী আছেন, তারা তো একেবারে আমাকে সন্তানের মতোই ভালোবাসেন। আমাদের আচার ব্যবহার কথাবার্তা এবং সর্বোপরি আমাদের দিয়ে আমাদের এই ভিন্ন ধর্মাবলম্বী ভাই এবং বোনদের ইতিপূর্বে কোনো জায়গায় কোনো ক্ষতি সাধন হয়নি। এবং 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে যা ঘটনা ঘটেছে সেখানে ভিন্ন ধর্মাবলম্বী ভাই এবং বোনদের প্রতি তার কোনো কাজের সাথে আমাদের জামাত ইসলামের কোনো নেতা কর্মীর কোনো ন্যূনতম সম্পর্ক পাইনি, বরঞ্চ আমরা তাদের পাশে থেকে একটি সময় তাদের যখন প্রথম তাদের ধর্মীয় অনুষ্ঠান হয় সেখানে অনেক মানুষ তারা গিয়ে পাহারা দিয়ে সেগুলোকে রক্ষা করেছেন। তো এটা ইসলামেরও শিক্ষা যে যার ধর্ম সে পালন করবে, কারোর উপর জবরদস্তি করার কোনো সুযোগ ইসলামও দেয় নাই। তবে এই যে তারা নিরাপত্তার সাথে যেন থাকতে পারে, এটাও আমাদের জন্য একটা দেখার জন্য। একটা কমন অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে, অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে একটা কমন অভিযোগ আছে যে আসলে ওনারা নামাজ পড়েন, ধর্মের কথা বলেন, ধর্ম প্রতিষ্ঠা করতে চান, আল্লাহর আইন চান, অথচ বিভিন্ন মন্দিরে মন্দিরে তাদেরকে দেখা যায় যে যেভাবে গেছেন, এটা কিন্তু আসলে অনেক সাধারণ মুসলিম ভিন্ন দৃষ্টিতে নিয়েছে। এ ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আমরা সাধারণ হিসেবে বলতে এটা তাদের নিরাপত্তার স্বার্থে, তাদের একটা সাহস প্রদানের স্বার্থে বলা যায় যে বিশেষ করে এই 24 পরবর্তী যে বাংলাদেশ হয়েছে সেখানে তারা ইনসিকিউর ফিল করেছেন অনেক ক্ষেত্রে, সেইগুলোকে জাস্ট তারা যেন ইনসিকিউর ফিল না করেন সেটার জন্যই একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমরা কিছু কিছু জায়গায় তাদের সাথে, তাদের নেতৃবৃন্দের সাথে দেখা করেছি, তাদেরকে সাহস দেওয়ার জন্য দেখা করেছি। এর বাইরে আমরা মূলত তাদের ধর্মীয় যে সেক্ষেত্রে গীতা পাঠ করা বা তাদের মন্দিরের সামনে যাওয়া এইগুলাকে এটা কোন পলিসি হিসেবে নেবেন? না, এটা তো আমরা যেখানে তারা নেতৃবৃন্দ তাদের যারা আছেন তারা তো সাধারণত তাদের অফিসগুলো বা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের সামনেই তাদের বসার জায়গা, সেই জায়গাগুলো তো অনেক ক্ষেত্রে আমরা গিয়ে দেখা করেছি। তাদের ধর্মীয় উপাসনালয়ের মধ্যে আমরা নয় বা তাদের উপাসনালয়ের কাজের মধ্যেও সময়ও আমরা ছিলাম না, বরঞ্চ বাইরে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করে এসেছি যাতে তারা ইনসিকিউর ফিল না করেন এবং তারা যেন নিরাপত্তার সাথে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারেন। আর তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের ক্ষেত্রে আমার তো সেখানে করার কোনো সুযোগ নেই, আমরা আমাদের মতো করে কাজ করতে চাই। তো এই যেটা এবং সেই তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে আমাদের সম্পৃক্ততাও এরকম নাই। তাহলে সেক্ষেত্রে একজন সাচ্চা মুসলিম হিসেবে দায়িত্ব পালন করেছেন নাকি এটা আপনাদের নির্বাচনী কৌশল? এটা একটা মুসলিম হিসাবে তো আমার দায়িত্ব কর্তব্য আছেই।
আর পাশাপাশি ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন যে অবশ্যই তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করব না, কিন্তু তারা যেন ইনসিকিউর ফিল না করে, তারা যেন নিরাপত্তাহীনতা না থাকে, এর জন্য কিন্তু পরিবেশটা তৈরি করা। এই পরিবেশের দায়িত্ব কিন্তু যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা থাকবেন তাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তো সেই দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে তাদের সাথে আমরা সাক্ষাৎ করেছি, দেখা করেছি, সৌজন্য সাক্ষাৎ জাস্ট, এর বাইরে অন্য কোনো কিছু আমাদের সাথে সম্পৃক্ততা নাই। তো মানে সেই জায়গায় থেকে আমরা মনে করি যে একেবারে সমাজের একজন মানুষ হিসেবে, দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এই কাজটা আমরা করেছি। আগামীর যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনের জন্য তো আপনারা দীর্ঘ সময় ধরে একটা প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন এবং জামাত ইসলাম বাংলাদেশই সর্বপ্রথম হচ্ছে মনোনয়ন ঘোষণা করেছেন। তো অর্থাৎ সেই তখন থেকে এ অবধি পর্যন্ত মাঠের কি অবস্থা দেখছেন, যেহেতু আপনি তো একজন প্রার্থী? জি, আলহামদুলিল্লাহ, অনেক আশা ব্যঞ্জক আমরা অবস্থান পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে 5ই আগস্টের 24-এর পরে থেকে, তার পূর্বে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি যে নির্যাতন, নিপীড়ন, আমাদের নেতৃবৃন্দকে যেভাবে হত্যা করা, আমাদের অসংখ্য ভাইকে গুম করে দেওয়া, অসংখ্য ভাইকে শাহাদত বরণ করানো, অসংখ্য হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ মানুষ আসামি, এর মধ্য থেকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এরপর থেকে সে 5ই আগস্টের পর আমরা একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য সবাই মিলে ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি ব্লেমিং এবং কি বলে যে তাদের উপরে বিভিন্ন রকমের চাপানোর রাজনীতি, দোষ চাপানোর রাজনীতি থেকে বিরত থেকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ গড়ার স্বার্থেই আমরা মানে সহনশীলতা অবলম্বন করেছি এবং সেই সহনশীলতার মধ্য থেকে আমরা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি, মানুষের পালস বোঝার চেষ্টা করেছি এবং তার আলোকে মানুষের সমস্যাগুলো বোঝার চেষ্টা করেছি, শোনার চেষ্টা করেছি এবং তার আলোকে সুন্দর বাংলাদেশ গঠনের জন্য মানুষের কাছে আমাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছি। মানুষও দীর্ঘদিনের 54 বছরের রাজনৈতিক দলগুলোর শাসন, শোষণ তারা মানে দেখেছেন। এই দেখার পরে তাদের একটি আস্থার জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে কোনো প্রকার ক্রাইমের সাথে সম্পৃক্ত নয়, কোনো প্রকার মানুষের জুলুমের সাথে সম্পৃক্ত নয়। এই সমস্ত কর্মকাণ্ড এবং ব্যবসায়ী বলেন সকল জায়গায় মানুষের কোনো ডিস্টার্বের সাথে আমরা সম্পৃক্ত নয়। এইগুলো বিবেচনা করেই মানুষ একটি আস্থার জায়গায় জামাত ইসলামীকে নিয়ে গেছেন যে আমরা সবাইকেই দেখেছি, এবার অন্তত এই জামাত ইসলামীকে একটু দেখতে চাই, ইসলামী দলগুলোর যে অ্যালায়েন্স হচ্ছে তাদেরকে দেখতে চাই, তারা যেন সামনের দিনে বাংলাদেশকে প্রকৃত অর্থেই মানুষের কাছে মানুষের ক্ষমতা ফিরিয়ে দিতে পারে, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে এবং মানুষের সমস্যাগুলো সমাধানের জন্য, মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার জন্য তারা যেন কাজ করতে পারে। সেই আশা নিয়েই সাধারণ মানুষের মুখে মুখে এখন একটি কথা, সবাইকেই দেখেছি, এবার তোমাদেরকে দেখতে চাই। তো সেই বিবেচনায় আমরা বলতে চাই দীর্ঘদিনের প্রায় 15 বছর 17 বছরের যে নির্বাচনের একটি মানে খারাপ পরিবেশ ছিল, সেখান থেকে বাংলাদেশের মানুষ এখন খুব আশায় আছে যে আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই উৎসবমুখর পরিবেশে হবে, খুবই অংশগ্রহণমূলক হবে, সবাই মিলে বাধাহীনভাবে ভোট সেন্টারে যেতে পারবেন এবং ভোট দিতে পারবেন, এই প্রত্যাশা রয়েছে। এবং বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে আমাদের জনগণকে আশ্বস্ত করছেন যে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন তারা আমাদেরকে উপহার দেবেন এবং এর মধ্য দিয়ে তারা ইতিহাসের পাতায় তাদের সুন্দর নামটি লিখাতে পারবেন, সেই বিশ্বাসটা আমাদের তাদের প্রতি রয়েছেন। অতীত থেকে তারা শিক্ষা গ্রহণ করবেন, অতীতের যে সমস্ত নির্বাচন কমিশনারগুলো ছিলেন বা নির্বাচন কার্যক্রমের সাথে জড়িত ছিলেন তাদের থেকে শিক্ষা গ্রহণ করে আমরা বিশ্বাস করি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং নির্বাচন কমিশন একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন আমাদেরকে উপহার দিবেন এবং আমরা বিশ্বাস করি এরকম ফ্রি অ্যান্ড ফেয়ার যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে আমরা শতভাগ আশাবাদী জনগণ আমাদেরকেই নির্বাচিত করবেন, আমাদেরকেই তাদের খেদমত করার জন্য তাদেরকে সুযোগ আমাদেরকে দিবেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আমরা দেখেছি যে দেশ স্বাধীন হওয়ার পর এ অবধি পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সেই সমস্ত নির্বাচনে দিন যত গড়িয়েছে তত ভোটের মাঠ উত্তপ্ত হয়েছে এবং ভোটের দিন পর্যন্ত মানুষ খুনের শিকার হয়েছে আমরা দেখেছি। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে আগামী যে নির্বাচন অর্থাৎ 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে সামনে ঘিরে ইতিমধ্যে আমরা ঢাকাতে দেখলাম যে ওসমান হাদিকে গুলি করা হয়েছে, তো সেই ক্ষেত্রে এই নির্বাচনটা কি সুষ্ঠু এবং সঠিক হওয়ার
সম্ভাবনা আছে কিনা, বা যদি কোনো সাংঘর্ষিক রূপ বা পরিবেশ আসে তাহলে সেক্ষেত্রে জামাত ইসলাম আসলে কিভাবে প্রতিহত করতে চায় এবং সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে জামাত ইসলাম কিভাবে আসলে কন্ট্রিবিউশন করতে চায়? দেখেন, বাংলাদেশ জামাত ইসলামী একটি সুশৃঙ্খল একটি সংগঠন এবং নিয়মতান্ত্রিক একটি সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করতে চাই এবং সহনশীল অবস্থায় থাকতে চাই। তো সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য আমাদের সকল রাজনৈতিক বন্ধুদেরকে আহ্বান করব যে দেশের সুন্দর পরিবেশের জন্য একটি উৎসবমুখর নির্বাচন আমাদের খুবই প্রয়োজন, বিশেষ করে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। আমরা জানি যে শরীফ ওসমান হাদি একজন মানে কি বলা যায় যে হার না মানা একজন যুবক ছিলেন, একজন ক্যান্ডিডেট ছিলেন, যিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার কণ্ঠকে উচ্চকিত রেখেছিলেন। তো আমরা মনে করি এই রকমের বক্তব্যের কারণে এবং কারোর সাথে সে নিজেকে বিক্রি করে দেওয়ার মানসিকতা না থাকার কারণে আমরা মনে করি যে তাকে এই কি বলে হামলার শিকার হতে হয়েছে, একটি ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে আহ্বান করতে চাই যে সকল মানুষের নিরাপত্তার জন্য আপনারা আরও সোচ্চার হবেন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান করতে চাই, সকল রাজনৈতিক দল, আমাদের দল সহ সকলের প্রতি, কর্মীদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আসুন আমরা সকলে মিলে সহনশীল অবস্থায় থাকি, একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন আমরা সবাইকে উপহার দিই। তার মধ্য দিয়ে যে নির্বাচিত হয়ে আসবে সে যেই হোক, আমি হই আরেকজন হই, আমরা সবাই একসাথে মিলে যেন একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি। কোনো সাম্রাজ্যবাদীরা যেন আমাদের উপরে চেপে না বসে, সেজন্য আমাদেরকে সবাইকে সতর্ক থাকা প্রয়োজন। এর পিছনে যে সমস্ত সাম্রাজ্যবাদীরা আমাদেরকে উস্কে দিতে চায়, সেই উস্কানির ফাঁদে যেন আমরা কেউ পা না দিই। আমাদের সকলের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান আমাদের থাকবে। এবং সর্বশেষ একটি সুন্দর নির্বাচনের জন্য জামাত ইসলামীর কর্মীরা মাঠে ময়দানে সবসময় থাকবে। আমরা একটা জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য, একটি সুন্দর নির্বাচনের জন্য, একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্য 24শে জুলাইয়ের আন্দোলনে প্রায় 1400-এর উপরে ছাত্ররা জীবন দিয়েছে, অসংখ্য আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, অনেক রক্ত হয়েছে, ব্লাডশেড হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আসার জন্য, মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য জামাত ইসলামের কর্মীরা মাঠে ময়দানে থাকবে এবং তার জন্য যদি আমাদের রক্ত প্রয়োজন হয় তাহলে আমরাও রক্ত দিতে প্রস্তুত থাকব। তবে স্বাধীন একটা সুন্দর রাষ্ট্র আমরা চাই, কারোর কাছে আমরা করদার্যে পরিণত হতে চাই না। এজন্য আমরা আমাদের কর্মীরা সহ সবাই মাঠে থাকতে চাই, এর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। আগামী যে জাতীয় সংসদ যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে ইতিমধ্যেই কিন্তু প্রতীয়মান হয়েছে যে নির্বাচনে আসলে কোন কোন দলের ভিতরে একটা লড়াই হবে। তো ইতিমধ্যে আমরা দেখেছি যে জামাত এবং বিএনপির সাথে লড়াই হওয়ার একটা সম্ভাবনা। তো সেই জায়গা থেকে যেহেতু আপনি এক আসনের এমপি পদপ্রার্থী, পাশাপাশি এই আসনের আরেকজন এমপি পদপ্রার্থী আছেন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক এবং ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছেন জনাব শরীফুজ্জামান শরীফ। যেহেতু উনি আপনার প্রতিদ্বন্দ্বী, ওনাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? যে উনি আমার রাজনৈতিকভাবে বলা যায় যে বয়সের দিক থেকে উনি আমার সিনিয়র একজন বড় ভাই। রাজনৈতিক ময়দানে আমরা একসময় অ্যালায়েন্স হিসাবে কাজ করেছি, অনেক একসাথে চলা, একসাথে কথা বলা, একসাথে মানে কি বলা যায় যে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার জন্য সংগ্রাম করার যে বিষয়, সেগুলোতে একত্রভাবে আমাদের চলা বলা, কথা ওঠা বসা সব কিছু হয়েছে। এখনও তার সাথে আমার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। আমি ওনাকে আমার সেই সম্মানের জায়গায় ওনাকে রেখেছি, সেইভাবেই দেখতে চাই। এবং আমরা মনে করি যে যদি এখানে ভাই যে রাজনীতি করেছেন, তিনিও যে কারাগারে গিয়েছেন এই রাজনীতি করার জন্য, এবং ইতিপূর্বে উনি 18 সালে মনোনীত হয়েছিলেন, নির্বাচনের মাঠে তাকে সেই ভোট চাওয়ার মতো পরিবেশটাও দেওয়া হয় নাই, এরকম পরিবেশ হয়েছিল। তো সেটা তো আমাদের জন্য একটা কালো অধ্যায়। সেখান থেকে আমরা বের হয়ে এসেছি, আমরা সবাই মাঠে ময়দানে কাজ করছি, উনিও কাজ করছেন, আমরাও কাজ করছি এবং খুব বাধাহীনভাবে করছি। আমরা বিশ্বাস করি এটা নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে। আমরা সবাই যার যার জায়গা থেকে বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃত্ব ভালোবাসার এই সম্পর্কটাকে নিয়েই এগিয়ে যাব এবং নির্বাচনে আমরা যেই জয়ী হই, উনি জয়ী হলে আমি ওনার সাথে সার্বক্ষণিক কাজ করার জন্য, উনি যদি আমাকে পরামর্শ চান বা কার সাথে নিতে চান, আমরা সেই ব্যাপারে 100% প্রস্তুত থাকব। এটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে যেই নির্বাচিত হোক আমরা তার সাথে আছি।
আমরা তার ইয়েতে আছি, তার সাথে সহযোগিতা করতে প্রস্তুত আছি। আজকে যে নির্বাচনী পরিবেশ এবং এদেশের মানুষের একটা কথা বলার যে পরিবেশ তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে সামনে যে নির্বাচন, আপনারা জুলাই আন্দোলনে যে সমস্ত যোদ্ধারা নিহত হয়েছে এবং আহত হয়ে আছে, আসলে জামায়াত ইসলাম বাংলাদেশ যদি কখনো ক্ষমতায় যান, অর্থাৎ আগামী টার্মে যদি ক্ষমতায় যান, তাহলে সেক্ষেত্রে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে যারা জুলাই যুদ্ধে নিহত হয়েছেন এবং আহত যারা আছেন, তো সেক্ষেত্রে কি তাদেরকে কিভাবে মূল্যায়ন করবেন আপনারা? দেখেন, আপনি হয়তো জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামী প্রথম যে বড় কাজটি করেছিলেন, যেটা সরকার পরবর্তীতে করেছেন, কিন্তু সবার আগে বাংলাদেশ জামাত ইসলামী যারা জুলাই যোদ্ধা হিসেবে শাহাদত বরণ করেছেন, এই প্রত্যেকটা শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন আমাদের সাধ্য মতো করে। বিশেষ করে প্রাথমিক ঘোষণা অনুযায়ী তাদেরকে 2 লক্ষ করে টাকা আমাদের আমিরে জামাতের ঘোষণা অনুযায়ী তাদের প্রত্যেকটা শহীদ পরিবারে পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের চুয়াডাঙ্গাতেও যে শহীদ পরিবার আছে তাদেরকে আমরা দিয়েছি। পাশাপাশি এই শহীদ যারা হয়েছেন তাদের ইতিহাসটা যেন মানে বিলীন না হয়ে যায়, তাদেরকে যেন মানুষ ভুলে না যায় বা তাদের উপরে মিথ্যা কোনো তথ্য যেন সংযুক্ত না হয়, সেজন্য প্রত্যেকটা শহীদ কে কোথায় কিভাবে শাহাদত বরণ করেছেন এবং তার সাথে কারা ছিলেন, কি অবস্থায় ছিলেন, সবার মতামত নিয়ে তার মানে সবকিছু তথ্য সম্বলিত বাংলাদেশ জামাত ইসলামী বিরাট ভলিউম তৈরি করেছেন যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারে, তাদের ইতিহাসগুলো সম্বলিত। এই ইতিহাস মুছে দেওয়ার সুযোগ আর কারণে, এবং সেটা শুধু বাংলা ভাষায় নয়, সেটা ইংরেজিতে ট্রান্সলেট হয়েছে এবং আরবিতে ট্রান্সলেট হয়েছে, এরকম কমপক্ষে 3-4টা ভাষায় ট্রান্সলেট করানো হয়েছে। তো এটা যেমন ওয়েবসাইটে আছে, ঠিক তেমনিভাবে তার পাণ্ডুলিপিও রয়েছে। এইভাবে প্রাথমিকভাবে জুলাই যোদ্ধাদেরকে জামাত ইসলামী তাদের সম্মানের জায়গায় রেখেছেন এবং আমিরে জামাত ঘোষণা দিয়েছিলেন এই জুলাই যোদ্ধারা বা শাহাদত বরণকারী যারা হয়েছেন তারা কোনো দলীয় সম্পদ নয়, তারা আমাদের জাতির সম্পদ। তো সেই জায়গায় থেকে আমরা জাতির সর্বোচ্চ, যেমন 71 সালের মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তারা যেমন আমাদের জাতির সম্পদ, ঠিক তেমনিভাবে 24শে জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তারাও আমাদের জাতির সম্পদ। আমরা সকল জাতীয় এই বীরদেরকে, জাতির এই সম্পদদেরকে আমরা আমাদের সবার মাথার তাজ হিসেবে রাখতে চাই এবং তাদেরকে আমরা সম্মানের সর্বোচ্চ জায়গায় আমরা তাদেরকে রাখতে চাই এবং তাদের জন্য সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো মানে সবার মতো করে আরো ইনক্রিজ করতে চাই, বৃদ্ধি করতে চাই আমরা। যেহেতু হচ্ছে একেবারেই খুব কাছাকাছি নির্বাচন, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যারাই নির্বাচনে দাঁড়ায় প্রত্যেকেই নিজেরা মনে করে যে আমি জয়ী হব। ধরে নেন আপনি যদি 12 ফেব্রুয়ারির নির্বাচনে নির্বাচিত হন, প্রথমত আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার পর দ্বিতীয় কোন কাজটা আপনি করবেন? জি, এটা তো মানে অবশ্যই ফার্স্টলি আল্লাহর শুকরিয়া হবে যে বিজয় তো আল্লাহর পক্ষ থেকে আসে, আর আমরা চেষ্টা করতে পারি জনগণের ইচ্ছা চাওয়া এগুলোর প্রতিফলন ঘটে এই নির্বাচনের মাধ্যমে ঘটবে। তো আল্লাহ যদি আমাকে এই সুযোগ দেন, এই কাজের জন্য আল্লাহ আমাকে বাছাই করেন, তাহলে আল্লাহর শুকরিয়া ফার্স্ট। এরপরে আমার যেটা কাজ সেটা হচ্ছে আমার দলের নেতৃবৃন্দের পরামর্শ বা আমাদের নিজেদের ভিত্তিতেই আমরা ফার্স্টে যে কাজটি করতে চাই, যে আমার সাথে যারা একসাথে আমরা রেসে ছিলাম, আমরা নির্বাচনের এই প্রতিযোগিতায় ছিলাম, দৌড়েছিলাম, এই প্রতিদ্বন্দ্বী যে সমস্ত ভাইয়েরা আমাদের আছেন সকলের সাথে সাক্ষাৎ করে তাদেরকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর চুয়াডাঙ্গা, সুন্দর একটা আলমডাঙ্গা গড়ব, সেই কাজটা আমরা করতে চাই। এবং অবশ্যই অবশ্যই আমার সেই সমস্ত ভাইদেরকে নিয়েই আমরা পরামর্শের ভিত্তিতে কোন কাজটা আমাদের সকলের জন্য ভালো, কোন কাজটা আগে করলে ভালো হবে, এই প্রায়োরিটি নির্ধারণ করে আমরা সকলে মিলে সেই কাজগুলো একসাথে সমাধান করতে চাই। আজকের এসএফটিভির মাধ্যমে চুয়াডাঙ্গার 1 আসনের সাধারণ ভোটারদের প্রতি আপনার কোনো মেসেজ আছে কি? জি, এসএফটিভির মাধ্যমে আমার যারা দর্শকবৃন্দ আছেন সকলের প্রতি আমার আহ্বান যে আপনারা দীর্ঘদিন পর একটি সুন্দর একটা নির্বাচন বাংলাদেশে হতে চলেছে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আপনারা সকলেই দলে দলে ভোট সেন্টারে যাবেন, আপনাদের মতামত, আপনাদের চাওয়াগুলোকে আপনারা ভোটের মাধ্যমে আপনাদের প্রকাশ করবেন এবং সকলেই
এই কাজে আপনারা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে, কারণ আগামীর বাংলাদেশ কেমন হবে, আগামীতে আপনার মৌলিক অধিকারগুলো প্রাপ্তি হবে না বঞ্চিত অবস্থায় থাকতে হবে, ন্যায় বিচার নিশ্চিত হবে না জুলুমের শিকার হতে হবে, এইগুলোকে বিবেচনা করেই আপনি একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে, একটি মানবিক মূল্যবোধের বাংলাদেশ গঠনে, বিশ্বের দরবারে একটি উন্নত জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তোলার জন্য আমরা সকলে মিলে আমাদের 12ই ফেব্রুয়ারি আমরা সবাই ভোট সেন্টারে যাব, সবাই মিলে আমাদের মতামত ব্যক্ত করব এবং আমরা আমাদের পছন্দের প্রার্থীকে আমরা বেছে নেব। এই আশাবাদ আমাদের সকল চুয়াডাঙ্গা 1 আসনের সকল নাগরিকদের। ধন্যবাদ অ্যাডভোকেট রাসেল। দর্শক মণ্ডলী, আমাদের সকলের চাওয়া যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা স্বপ্ন দেখছেন, এই স্বপ্নের বাস্তবায়নটা হবে আগামীর 12ই ফেব্রুয়ারির নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা বেছে নেব আসলে আগামীর বাংলাদেশ কারা সুন্দরভাবে বিনির্মাণ করতে পারবে। তো সেই সাথে আগামী দিন আবারও কোনো রাজনৈতিক নেতাকে নিয়ে জনতার জিজ্ঞাসার অনুষ্ঠানে হাজির করব এবং জানতে চাইব যে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের জন্য জনগণের জন্য তাদের কি স্বপ্ন এবং তাদের কি চিন্তাধারা। তো সেই অবধি পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।